হ্যালো সবাইকে। আজকে আমরা পড়ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল। শুরু করছি। রানাঘাটের রেলবাজারে বেজে চক্রবর্তীর হোটেল যে রানাঘাটের আদি ও অকৃত্রিম হিন্দু হোটেল, এ কথা হোটেলের সামনে বড় বড় অক্ষরে লেখা না থাকিলেও অনেকেই জানে। কয়েক বছরের মধ্যে রানাঘাট রেলবাজারের অসম্ভব রকমের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে হোটেলটির অবস্থা ফিরিয়া যায়। আজ 10 বৎসরের মধ্যে হোটেলের পাকা বাড়ি হইয়াছে। 4 জন রসুইয়ে বামুনে রান্না করিতে করিতে হিমশিম খাইয়া যায়, এমন খদ্দেরের ভিড়। বেচু চক্রবর্তী, বয়স 50-এর ওপর, না ফর্সা না কালো, দোহারা চেহারা, মাথায় কাঁচা পাকা চুল। হোটেলের সামনের ঘরের একটা তক্তপোষে কাঠের হাত বাক্সের ওপর কনুইয়ের ভর দিয়া বসিয়া আছে। বেলা 10টা। বনগাঁ লাইনের ট্রেন এইমাত্র আসিয়া দাঁড়াইয়াছে। কিছু কিছু প্যাসেঞ্জার বাহিরের গেট দিয়া রাস্তায় পড়িতে শুরু হইয়াছে। বেচু চক্রবর্তীর হোটেলের চাকর মতি রাস্তার ধারে দাঁড়াইয়া হাঁকিতেছে। এই দিকে আসুন বাবু, গরম ভাত তৈরি, মাছের ঝোল, ডাল, তরকারি, ভাত, হিন্দু হোটেল বাবু। 2 জন লোক বক্তৃতায় ভুলিয়া পাশের যদুবাবুর্যের হোটেলের লোকের সাদর আমন্ত্রণ উপেক্ষা করিয়া বেচু চক্রবর্তীর হোটেলেই ঢুকিল। এই যে বোচকা এখানে রাখুন। দাঁড়ান বাবু, টিকিট নিতে হবে এখানে। কোন ক্লাসে খাবেন? ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস? ফার্স্ট ক্লাসে 5 আনা, সেকেন্ড ক্লাসে 3 আনা। এই হোটেলের নিয়ম। পয়সা দিয়ে বেচু চক্রবর্তীর নিকট হইতে টিকিট এক টুকরা সাদা কাগজে নম্বর ও শ্রেণী লেখা কিনিয়া লইতে হইবে। সেখানে একজন রসুইয়ে বামুন বসিয়া আছে, খদ্দরের টিকিট লইয়া তাহাকে নির্দিষ্ট স্থানে বসাইয়া দিবার জন। খাইবার জায়গা দরমার বেড়া দিয়া 2 ভাগ করা, একদিকে ফার্স্ট ক্লাস, অন্যদিকে সেকেন্ড ক্লাস। খদ্দের খাইয়া চলিয়া গেলে এইসব টিকিট বেচু চক্রবর্তীর কাছে জমা দেওয়া হইবে। সেগুলো দেখিয়া তহবিল মিলানো ও উদ্ধৃত ভাত তরকারির পরিমাণ তদারক হইবে। রসিয়ে বামুনেরা চুরি করিতে না পারে। চাকর ভিতরে আসিয়া বলিল, মোটে 4 জন লোক খদ্দের। 2 জন ওদের ওখানে গেল। বেচু চক্রবর্তী বলিল, যাকগে, তুই আর একটু এগিয়ে যা, শান্তিপুর আসবার সময় হলো। এই গাড়িতে 2-5টা খদ্দের থাকেই। আর ভেতরে বামুনকে বলে আয়, শান্তিপুর আসবার আগে যেন ভাত না চড়ায়। এক ডেকচিতে এখন চলুক। এমন সময় হোটেলের ঝি পদ্ম ঘরে ঢুকিয়া বলিল, পয়সা দাও বাবু, দই নিয়ে আসি। বেচু বলিল, দই কি হবে? পদ্ম হাসিয়া বলিল, একজন ফার্স্ট ক্লাসে খাবে, আমায় বলে পাঠিয়েছে, দই চাই, পাকা কলা চাই। বেচু বলিল, কে বলতো? খদ্দের? খদ্দের তো বটেই, পয়সা দিয়ে খাবে, এমনি না। আমার ভাইপো আসবে দেশ থেকে এই শান্তিপুরের গাড়িতে। না না, তাকে পয়সা দিতে হবে না, সে ছেলে মানুষ। 2-1 দিনের জন্যে আসবে, তার কাছ থেকে পয়সা কিসের? দইয়ের পয়সা নিয়ে যা। বেচু একথা কখনো কাহাকেও বলে না, কিন্তু পদ্মঝিয়ের সম্বন্ধে অন্য কথা। পদ্মঝি এই হোটেলে যা বলে তাই হয়, তাহার উপর কথা বলিবার কেহ নাই। সেজন দুষ্ট লোকে নানা রকম মন্দ কথা বলে, কিন্তু সে সব কথায় কান দিতে গেলে চলে না। শান্তিপুরের গাড়ি আসিবার শব্দ পাওয়া গেল। হোটেলের চাকর খদ্দের আনিতে স্টেশনে যাইতেছিল। বেচু চক্রবর্তী বলিল, খদ্দের বেশি করে আনতে না পারলে আর তোমায় রাখা হবে না, মনে রেখো। তোমার খরচা না পোষালে মিথ্যে চাকর রাখতে চাই কেন? গেল হপ্তাতে তুমি মোটে 23টা খদ্দের এনেছ, তাতে হোটেল চলে? পদ্মজি বলিল, তোমায় পই পই করে বলে হার মেনে গেলাম। 3 আনা বাড়িয়ে 14 পয়সা করো, আর ফার্স্ট ক্লাস টেলাস তুলে দাও। কটা খদ্দের হয় ফার্স্ট ক্লাসে? যদু বালুচের হোটেলের রেট কমিয়েছে। শুনে বেচু বলিল, চুপ চুপ, একটু আস্তে কথা বলো না, কারো কানে কথা গেলে এক্ষুনি। এমন সময় 2 জন খদ্দের সঙ্গে করিয়া মতি চাকর ফিরিয়া আসিল। বেচু বলিল, আসুন বাবু, পুটুলি রাখুন এখানে। কোন ক্লাসে খাবেন বাবুরা? 5 আনা আর 3 আনা। একজন বলিল, তোমার সেই বামুন ঠাকুরটি আছে তো, তার হাতের রান্না খেতেই এলাম। আমরা সেবার খেয়ে গিয়ে আর ভুলতে পারি না। মাংস হবে? না বাবু, মাংস তো রান্না নেই, তবে যদি অর্ডার দেন তো ওবেলা। লোকটি বলিল, আমরা মোকদ্দমা করতে এসেছি কিনা, যদি জিতি, পোড়ামা আর সিদ্ধেশ্বরীর ইচ্ছে, তবে হোটেলে আমাদের আজ থাকতেই হবে। কাল উকিলের বাড়ি কাজ আছে, তাহলে আজ ওবেলা 3 সের মাংস চাই, কিন্তু সেই বামুন ঠাকুরকে দিয়ে রান্না করানো চাই, নইলে আমরা অন্য জায়গায় যাব। ইহারা টিকিট কিনিয়া খাইবার ঘরে ঢুকিলে পদ্মজি বলিল, পোড়ার মুখ মিনসে আবার শুনতে না পায়। কি যে ওর রান্নার সুখ্যাত করে লোকে, তা বলতে পারি নে। কি এমন মরণ রান্নার? বেচু বলিল, টিকিটগুলো নিয়ে আয় তো ভেতর থেকে, এই বেলার হিসেবটা মিটিয়ে রাখি। আর এখন তো গাড়ি নেই, আবার সেই একটাই মুড়োগাছা লোকাল। পদ্ম বলিল, কেন আসাম মেল? আসাম মেলে আর তেমন খদ্দের আসছে কই? আগে আগে আসাম মেলে 8টা-10টা খদ্দের ফি দিন পাওয়া যেত। কি যে হয়েছে বাজারের অবস্থা! পদ্মঝি ভেতরে গিয়া রসিয়ে বামনের নিকট হইতে টিকিট আনিয়া বলিল, শোনো মজা, ফার্স্ট ক্লাসের ডাল যা ছিল সব সাবার, হাজারি ঠাকুরের কাণ্ড। এদিকেই খদ্দের বাবু গিয়ে তাকে একেবারে সজ্ঞে তুলে দিচ্ছে, তুমি হেন রাধো, তুমি তেমন রাধো বলে যত অনিচ্ছিষ্টি কাণ্ড, যা দেখতে পারি না তাই। এখন ডালের কি করবে বলো? ডাল কতটা আছে দেখলি? লবঢঙ্কা, আর মেরে কেটে 3 জনের মতো হবে।
কজনের মতো ডাল দিয়েছিলি? 10 জনের মতো মুগের ডাল আলাদা ফার্স্ট ক্লাসের মুড়িঘণ্টের জন্য দিয়েছি। সেকেন্ড ক্লাসে 30 জনের মুসুরি খেসারি মিশেল ডাল। হাজারি ঠাকুরকে ডেকে দে। পদ্মজি হাজারি ঠাকুরকে সঙ্গে করিয়েই আনিল। লোকটার বয়স 45-46, একহারা চেহারা, রং কালো। দেখিলে মনে হয় লোকটা নিপাট ভালো মানুষ। বেজো চক্রবর্তী বলিল, হাজারি ঠাকুর, ডাল কম হলো কি করে? হাজারি ঠাকুর বলিল, তা কি করে বলবো বাবু, রোজ যেমন ডাল খদ্দেরদের দেই তার বেশি তো দিইনি। কম হলে আমি কি করব বলুন? পদ্মঝি ঝংকার দিয়া বলিল, তোমার হাড়ে হাড়ে বদমাইশি ঠাকুর। আমি স্পষ্ট দেখেছি তুমি খদ্দের বাবুদের মুখে রান্নার সুখ্যাতি শুনে তাদের পাতে উড়কি উড়কি মুড়িঘণ্ট ঢালছ। পয়সা করিও দিয়েছ বোধ হয় বকশিস। হাজারি বলল, বকশিস এই হোটেলে কত পাই দেখেছ তো পদ্মদিদি। একটা বিড়ি খেতে কেউ দেয়? আজ 5 বছর এখানে আছি, তুমি কেবল বকশিস পেতে দেখো আমাকে। পদ্ম বলিল, তুমি মুখে মুখে তক্ক করো না বলে দিচ্ছি। পদ্মঝি কাউকে ভয় করে কথা বলবার মেয়ে নয়। ফার্স্ট ক্লাসের বাবুরা পুজোর সময় তোমায় গেঞ্জি কিনে দেয়নি? ইস, ভারী গেঞ্জি একটা কিনে দিয়েছিল বুঝি, পুরনো গেঞ্জি। বেচু চক্রবর্তী বলিল, যাও যাও ঠাকুর, বাজে কথা নিয়ে বকো না। বেশি খদ্দের আসে ডালের দাম তোমার মাইনে থেকে কাটা যাবে। কেন বাবু, আমার কি দোষ হলো এতে? পদ্মদিদি 8 জনের ডাল মেপে দিয়েছে, তাতে খেয়েছে 11 জন। পদ্ম এবার হাজারি ঠাকুরের সামনে আসিয়া হাত মুখ নাড়িয়া চোখ পাকাইয়া বলিল, 8 জনের ডাল মেপে দিয়েছি? নচ্ছার, বদমাইশ, গাঁজাখোর কোথাকার। 10 জনের 10-এর অর্ধেক 5 পোয়া ডাল তোমায় দিইনি আমি বের করে? হাজারি ঠাকুরের প্রতিবাদ করিতে বোধ হয় সাহস পাইল না। পদ্মঝি অত অল্পে বোধ হয় ছাড়িত না। কিন্তু ইতিমধ্যে খদ্দেররা আসিয়া পড়াতে সে কথা বন্ধ করিয়া চলিয়া গেল। হাজারি ঠাকুরও ভিতরে গেল। বেলা প্রায় 2:30। আসাম মেল অনেকক্ষণ আসিয়া চলিয়া গিয়াছে। হাজারি ঠাকুর একা খাওয়ার ঘরে খাইতে বসিল। বড় ডেকচিতে দুটিখানি মাত্র ভাত ও কড়াই একটুখানি ঘাটা তরকারি পড়িয়া আছে। ডাল মাছ যাহা ছিল পদ্মঝিকে তাহার বড় থালায় বাড়িয়া দিতে হইয়াছে। সে রোজ বেলা 1:30টার সময় রান্নাঘরের উদ্ধৃত ও ডাল তরকারি মাছ নিজের বাসায় লইয়া যায়। রসুয়ে বামুনদের জন্য কিছু থাকুক আর না থাকুক। অন্য রসুয়ে বামুনটা উড়িয়া, তার নাম রতন ঠাকুর। সে হোটেলে বসিয়া খায় না, তাহারও বাসা নিকটে, সেও ভাত তরকারি লইয়া যায়। হাজারির এখানে কেহ নাই, সে হোটেলেই থাকে, হোটেলেই খায়। রোজই তার ভাগে এই রকম। বেলা 2:30 পর্যন্ত খালি পেটে খাটিয়া দুটি করকরে ভাত, কোনোদিন সামান্য একটু ডাল, কোনোদিন তাও নাই, ইহাই তাহার বরাদ্দ। ডেকচিতে বেশি ভাত থাকিলে পদ্মজি বলিবে, অত ভাত খাবে কে? ও তো 3 জনের খোরাক, আমার থালায় আর দুটো বেশি করে ভাত বেড়ে দিও। হাজারি ঠাকুর খাইতে বসিয়া রোজ ভাবে, আর দুটো ভাত থাকলে ভালো হতো, না হয় তেঁতুল দিয়ে খেতাম। পদ্মটা কি সোজা বদমাইশ, পেট ভরে যে কেউ খায় তাও তাহার সহি হয় না। যদুবারুজের হোটেলে বেলা 11টার সময় রাঁধুনি বামুন এক থালা ভাত খেয়ে নেয়। আমাদের এখানে তা হবার জো আছে? বাবা, যেমন কর্তা তেমনই গিন্নি। পদ্মজিকে মনে মনে গিন্নি বলিয়া হাজারি ঠাকুর খুব আমোদ উপভোগ করিল। মুখ ফুটিয়া যাহা বলা যায় না, মনে মনে তাহা বলিয়াও সুখ। খাওয়ার পরে মাত্র 2.5 ঘণ্টা ছুটি। আবার ঠিক বেলা 5টায় উনুনে ডেকচি চাপাইতে হইবে। রতন ঠাকুর এই সময়টা বাসায় গিয়া ঘুমোয়, কিন্তু হাজারি ঠাকুর চূর্ণী নদীর ধারের ঠাকুর বাড়িতে কিংবা রাধাবল্লভ তলায় নাট মন্দিরে একা বসিয়া কাটায়। না ঘুমাইয়া একা বসিয়া কাটাইবার মানে আছে। হাজারি ঠাকুরের এই সময়টা হইতেছে ভাবিবার সময়। এই সময় ছাড়া আর নির্জনে ভাবিবার অবসর পাওয়া যায় না। সন্ধ্যা 7টা পর্যন্ত রান্নার কাজে ব্যস্ত থাকিতে হয়। রাত 11টা পর্যন্ত খদ্দেরদের পরিবেশন, রাত 12টা পর্যন্ত নিজেদের খাওয়া দাওয়া, তারপর কর্তার কাছে চাল ডালের হিসাব মেটানো। রাত 1টার দিকে শুইবার অবসর পাওয়া যায় না। দুদণ্ড একা বসিয়া ভাবিবার সময় কই। চূর্ণী নদীর ধারের জায়গাটি বেশ ভালো লাগে। ও পারে শান্তিপুর যাইবার কাঁচা সড়ক। খেয়া নৌকায় লোকজন পারাপার হইতেছে। গ্রামের বাঁশবন, শিমুল গাছ, মাঠ, কলাই ক্ষেত, গাবতেরেন্ডার বেড়া ঘেরা গৃহস্থ বাড়ি। হাজারি ঠাকুর একটা বিড়ি ধরাইয়া ভাবিতে আরম্ভ করিল। আজ 5 বছর হইয়া গেল বেচু চক্রবর্তীর হোটেলে। প্রথম যেদিন রানাঘাট আসিয়া হোটেলে ঢোকে সে কথা আজও মনে হয়। গাংনাপুর হইতে রানাঘাট আসিয়া সে প্রথমে গেল বেচু চক্রবর্তীর হোটেলে কাজের সন্ধানে। কর্তা সামনেই বসিয়াছিলেন। বলিলেন, কি চাই? হাজারি বলিল, আগে বাবু, রসিয়ে বামুনের কাজ করি, কাজের চেষ্টায় ঘুরছি। বাবুর হোটেলে কাজ আছে? তোমার নাম কি? আগে হাজারি দেব শর্মা, উপাধি চক্রবর্তী। এইভাবে নাম বলিতে হাজারির পিতা ঠাকুর তাহাকে শিখাইয়া দিয়াছিলেন। বাড়ি কোথায়? গাংনাপুর স্টেশনে নেমে যেতে হয় এরাশোলা গ্রামে। রাত্রে জানো? বাবু, একদিন রাঁধিয়ে দেখুন, মাছ মাংস যা দেবেন সব পারব। আচ্ছা, 3 দিন এমনি রাখতে হবে, তারপর 7 টাকা মাইনে দেব আর খেতে পাবে। রাজি থাকো, আজই কাজে লেগে যাও। সেই হইতে আজ পর্যন্ত 7 টাকার 1 পয়সা মাহিনা বাড়ে নাই। অথচ খদ্দের বাবুর সকলেই তাহার রান্নার সুখ্যাতি করে। যদিচ পদ্মঝিয়ের মুখে একটা সুখ্যাতির কথাও সে কখনো শোনে নাই।
ভালো কথা তো দূরের কথা, পদ্মঝি তাহাকে আসবটি পাতিয়া পারে তো কোটে। গরিব লোক, এ বাজারে চাকরি ছাড়িয়া দিয়া যাইবেই বা কোথায়? যাক, তাহার জন সে তত ভাবে না। তাহার মনে একটা বড় আশা আছে, ভগবান তাহা যদি পূর্ণ করেন কোনো দিন, তবে তাহার সকল খেদ দূর হইয়া যায়। হোটেলের কাজ সে খুব ভালোভাবে শিখিয়া লইয়াছে। সে নিজে একটা হোটেল খুলিবে। হোটেলের বাহিরে লেখা থাকিবে, হাজারী চক্রবর্তীর হিন্দু হোটেল, রানাঘাট। ভদ্রলোকদের সস্তায় আহার ও বিশ্রামের স্থান। আসুন, দেখুন, পরীক্ষা করুন। কর্তার মতো তাকিয়া ঠেস দিয়া বসিয়া টিকিট বিক্রয় করিবে। রাঁধুনি বামুন ও ঝি বাবু বলিয়া ডাকিবে। সে নিজে বাজারে গিয়া মাছ তরকারি কিনিয়া আনিবে। এই হোটেলের মতো ঝিয়ের উপর সব ভার ফেলিয়া দিয়া রাখিবে না। খদ্দেরদের ভালো জিনিস খাওয়াইয়া খুশি করিয়া পয়সা লইবে। সে এই কয় বছরে বুঝিয়া দেখিল, লোকে ভালো জিনিস ভালো রান্না খাইতে পাইলে 2 পয়সা বেশি রেট দিতেও আপত্তি করে না। এই হোটেলের মতো জুয়াচুরি সে করিবে না। মুসুরির ডালের সঙ্গে কম দামের খেসারি ডাল চালাইবে না। বাজারের কানা পোকা ধরা বেগুন, রেল চালানি বরফ দেওয়া সস্তা মাছ বাছিয়া বাছিয়া হোটেলের জন্য কিনিবে না। এখানে খদ্দেরদের বিশ্রামের বন্দোবস্ত নাই। যাহারা নিতান্ত বিশ্রাম করিতে চায়, কর্তার গদিতে বসিয়া 1/2টা বিড়ি খায়। কিন্তু তাহার মনে হয় বিশ্রামের ভালো ব্যবস্থা থাকিলে সে হোটেলে লোক বেশি আসিবে। অনেকেই খাওয়ার পরে একটু গড়াইয়া লইতে চায়। সে তাহার হোটেলে একটা আলাদা ঘর রাখিবে খুচরা খদ্দেরদের বিশ্রামের জন্য। সেখানে তক্তপোশের ওপর শতরঞ্জি ও চাদর পাতা থাকিবে, বালিশ থাকিবে, তামাক খাইবার বন্দোবস্ত থাকিবে। কেউ একটু ঘুমাইয়া লইতে চাহিলে অনায়াসে পারিবে। খাও দাও, বিশ্রাম করো, তামাক খাও, চলিয়া যাও। রানাঘাটের কোনো হোটেলে এমন ব্যবস্থা নাই। যদু বারুজ্যের হোটেলেও না। ব্যবসা ভালো করিয়া চালাইলে হইলে এইসব ব্যবস্থা দরকার। নইলে রেলগাড়ির সময় স্টেশনে গিয়া শুধু আসুন বাবু, ভালো হিন্দু হোটেল বলিয়া চেঁচাইলে কি আর খদ্দের আসে? খদ্দেররা খোঁজে আরামে ভালো খাওয়া। যে দিতে পারিবে তাহার ওখানেই লোক ঝুঁকিবে। অবশ্য ইহা সে বোঝে। আজ যদি একটা হোটেলে বিশ্রামের ঘর করে, তবে দেখিতে দেখিতে কালই রানাঘাটের বাজারময় সব হিন্দু হোটেলেই দেখা দেখি বিশ্রামের ঘর খুলিয়া বসিবে, যদি তাহাদের খদ্দের টানা যায়। তবুও একবার নাম বাহির করিতে পারিলে প্রথম যে নাম বাহির করে তাহারই সুবিধা। আরও কত মতলব হাজারের মাথায় আছে। শুধু খদ্দেরদের বিশ্রামের ঘর কেন, মোকদ্দমা মামলা যাহারা করিতে আসে, তাহারা সারাদিনের খাটনির পরে হয়তো খাইয়া দাইয়া একটু তাস খেলিতে চায়, সে ব্যবস্থা থাকিবে। পান তামাকের দাম দিতে হইবে না, নিজেরাই সাজিয়া খাও বা হোটেলের চাকরেই সাজিয়া দিক। চূর্ণী নদীর ধারে বসিয়া একা ভাবিলে এমন সব কত নতুন নতুন মতলব তাহার মনে আসে। কিন্তু কখনো কি তাহা ঘটিবে? তাহার মনের আশা পূর্ণ হইবে? বয়স তো হইয়া গেল 46-এর ওপর। সারা জীবন কিছু করিতে পারে নাই। 7 টাকা মাহিনার চাকুরি আজও ঘুচিল না। ছাপোষা গরিব লোক। কি করিয়া কি হইবে তাহা সে ভাবিয়া পায় না। তবু সে কেন ভাবে রোজ এইসব কথা? এই চূর্ণী নদীর ধারে বসিয়া ভাবিতে বেশ লাগে, তাই ভাবে। তবে বয়স হইয়াছে বলিয়া দমিবার পাত্র সে নয়। 46 বছর এমন কিছু বয়স নয়। এখনও সে অনেকদিন বাঁচিবে। কাজে উৎসাহ তাহার আছে। হোটেল খুলিতে পারিলে সে দেখাইয়া দিবে কি করিয়া সুনাম করিতে পারা যায়। হোটেল খুলিয়া মরিয়া গেলেও তাহার দুঃখ নাই। সময় হইয়া গেল, আর বেশিক্ষণ বসিয়া থাকা চলিবে না। পদ্মঝি এতক্ষণ উনুনে আঁচ দিয়াছে। দেরি করিয়া গেলে তাহার মুখ নাড়া খাইতে হইবে। আর কি লাগানি ভাঙানি কর্তার কাছে লাগাইয়াছে, সে নাকি গাঁজা খায়। অথচ সে গাঁজা ছোঁয় না কশ্চিনকালেও। ফিরিবার পথে ছোট বাজারে রাধাবল্লভ তলা। হাজারী ঠাকুর প্রতিদিন এখানে এই সময়ে ভক্তিভরে প্রণাম করিয়া যায়। বাবা রাধাবল্লভ, তোমার চরণে পড়ে আছি ঠাকুর, মনোবাঞ্ছা পূর্ণ করো। পদ্মজির ঝাঁটা খেতে আর পারিনে। ওই কর্তাবাবুর হোটেলের পাশে পদ্মজিকে দেখিয়ে দেখিয়ে যেন হোটেল খুলতে পারি। হোটেলে ফিরিয়া দেখিল রতন ঠাকুর এখনও আসে নাই। পদ্মজি উনুনে আঁচ দিয়া কোথায় গিয়াছে। বেচু চক্রবর্তী দিবানিদ্রা হইতে উঠিয়া বাসা হইতে ফিরিয়াই হাজারিকে ডাক দিলেন। শোনো, আজ আমাদের এখানে কজনবাবু মাংস খাবেন, ফিস্টি করবেন। তারা আমায় আগাম দামও দিয়ে গেলেন, যাতে সকাল সকাল চুগে যায় তার ব্যবস্থা করবে। ওরা মুর্শিদাবাদের গাড়িতে আবার চলে যাবেন, মনে থাকবে তো? রতন এখনও আসেনি? হাজারের দুঃখ হইল। বেজু চক্রবর্তী একথা তাহাকে কেন বলিল না যে তাহার হাতের রান্না খুব ভালো, অতএব সে যেন নিজেই মাংস রাঁধে। কখনো ইহারা তাহার রান্না ভালো বলে না, সে জানে। অথচ এই রান্না শিখিতে সে কি পরিশ্রমী না করিয়াছে। রান্না কি করিয়া ভালো শিখিল, সে এক ইতিহাস। হাজারের মনে আছে, তাহাদের এরশোলা গ্রামে একজন সেকালের প্রাচীন ব্রাহ্মণ বিধবা থাকিতেন। তখন হাজারের বয়স 9-10 বছর। রান্নায় তার শুধু সাধারণ ধরনের সুখ্যাতি নয়, অসাধারণ সুনামও ছিল। গ্রামেরও বাহিরেও অনেক জায়গায় লোকে তার নাম জানিত। হাজারের মা তাকে বলিল, খুড়িমা, আপনার তো বয়স হয়েছে, কবে চলে যাবেন? আপনার গুণ আমাকে দিয়ে যান, চিরকাল আপনার নাম করব। তিনি বললেন, আচ্ছা তোকে বউ একটা জিনিস দিয়ে যাব, কি করে নিরামিষ চচ্চড়ি রাখতে হয় সেটাই তোকে দিয়ে যাব।
সেই বৃদ্ধা হাজারের মাকে ওই একটিমাত্র জিনিস শিখাইয়াছিলেন এবং সেই একটি জিনিস রাধিবার গুণে হাজারের মায়ের নাম ওদিকের ৮-১০খানা গ্রামে প্রসিদ্ধ ছিল। শুনিতে অতি সামান্য জিনিস নিরামিষ চচ্চড়ি, ওর মধ্যে আছে কি? কিন্তু এ কথার জবাব পাইতে হইলে হাজারের মায়ের হাতে নিরামিষ চচ্চড়ি খাইতে হয়। দুঃখের বিষয় তিনি আর বাঁচিয়া নাই, ও বৎসর দেহ রাখিয়াছেন। হাজারি মায়ের রন্ধন প্রতিভা উত্তরাধিকার সূত্রে লাভ করিয়াছে। মাংস মাছ সবই রাঁধে ভালো, কিন্তু তার হাতে নিরামিষ চচ্চড়ি এত চমৎকার যে বেজে চক্রবর্তীর হোটেলে একবার যে খাইয়া যায় সে আবার ঘুরিয়া সেখানেই আসে। রেলবাজারে তো অতগুলো হোটেল রহিয়াছে, সে আর কোথাও যাইবে না। আজও মাংস রান্না রাঁধিবার ভার তাহারই উপর পড়িল। খদ্দেররা মাংস খাইয়া খুব তারিফও করিতে লাগিল, কিন্তু আসলে তাহাতে হাজারের ব্যক্তিগত লাভ বিশেষ কিছুই নাই, খদ্দেরের মুখের প্রশংসা ছাড়া। পদ্মঝি তাহাকে একটা উৎসাহের কথাও বলিল না, বেজে চক্রবর্তীও তাই। অনেক রাত্রে সে খাইতে বসিল। এত যে ভালো করিয়া নিজের হাতে রান্না মাংস তাহার নিজের জন্য তখন আর কিছুই নাই, যাহা ছিল কর্তাবাবু নিজের বাসায় পাঠাইয়া দিয়াছেন। তারপরেও সামান্য যা কিছু যা অবশিষ্ট ছিল পদ্মঝি চাটিয়া পুটিয়া লইয়া গিয়াছে। খাইবার সময় রোজই এমন মুশকিল ঘটে, তাহার জন্য বিশেষ কিছুই থাকে না। এক একদিন ভাত পর্যন্ত কম পড়িয়া যায়, মাছ মাংস তো দূরের কথা। বয়স 46 হইলেও হাজারি খাইতে পারে ভালো, খাইতে ভালোবাসে, কিন্তু খাই অধিকাংশ দিনই তার পেট ভরে না। রাত 12:30, কর্তাবাবু হিসাব মিলাইয়া চলিয়া গিয়াছেন। হোটেলে সে আর মতিচাকর ছাড়া আর কেহ রাত্রে থাকে না। পদ্মঝি অনেকক্ষণ চলিয়া গিয়াছে, রাত 10টার পরে সে থাকে না কোনো দিনই। মতিচাকর বলিল, চলো, ছোট বাজারে যাত্রা হচ্ছে, শুনতে যাবে বামুন ঠাকুর? এত রাত্রে যাত্রা? পাগল আর কি। সারাদিন খেটে আবার ও সব শখ থাকে, আমি যাব না। তুই যাস তো যা, এসে ভাড়ার ঘরের জানালায় টোকা মারিস, দৌড় খুলে দেব। মতিচাকর ছোকরা মানুষ, তাহার শখও বেশি। সে চলিয়া গেল। মতি যাইবার কিছুক্ষণ পরে কে একজন বাহির হইতে দরজা ঠেলিল। হাজারি উঠিয়া গিয়া দরজা খুলিয়া পাশের হোটেলের মালিক খোদ যদু বাড়ুজ্যেকে দরজার বাহিরে দেখে আশ্চর্য হইয়া গেল। যদু বাড়ুজ্যের হোটেলের সঙ্গে তাহাদের রেশারেশি করিয়া কারবার চলে। তিনি এত রাতে এখানে কি মনে করিয়া? কখনো তো আসেন না। হাজারির মন সম্ভ্রমে পূর্ণ হইয়া গেল। যদু বাড়ুজ্যেও একটা হোটেলের কর্তা, সুতরাং হাজারির কাছে সেও তার মনিবের সমান দরের লোক, একরকম মনিবই। যদু বাড়ুজ্যে বলিল, আর কে আছে ঘরে? যদুর আসিবার উদ্দেশ্য বুঝিতে না পারিয়া হাজারি ততক্ষণে মনে মনে আকাশ পাতাল ভাবিতেছিল। বিনীতভাবে বলিল, কেউ নাই বাবু, আমি আছি। মতি ছিল ছোট বাজারে যাত্রা। যদু বাড়ুজ্যে বলিল, চলো ঘরের মধ্যে বসি, তোমার সঙ্গে কথা আছে। ঘরের মধ্যে বসিয়া যদু বাড়ুজ্যে বেজে চক্রবর্তীর গদিতে বসিয়া একবার চারিদিকে চাহিয়া লইয়া বলিল, তুমি এখানে কত পাও ঠাকুর? আগে 7.5 টাকা, আর খোরাকি। কাপড় চোপড় দেয়? আগে বছরে 2খানা কাপড়। যদু বাড়ুজ্যে কাশিয়া গলা পরিষ্কার করিয়া বলিলেন, শোনো, আমার হোটেলে তুমি কাজ করতে যাবে, তোমায় 10 টাকা আর খোরাকি দেব। বছরে 3খানা কাপড় পাবে, ধোপা নাপিত, তেল, তামাক। যাবে? হাজারি দস্তুর মতো অবাক হইয়া গিয়াছিল। কিছুক্ষণ সে কথা বলিতে পারিল না। তারপর বলিল, বাবু, এখন তো কিছু বলিতে পারি না, ভেবে বলবো। ভেবে বলা বলি আর কি, আমার যে কথা সেই কাজ। তুমি কাল থেকে এই হোটেল ছেড়ে আমার হোটেলে চলো, কাল থেকে আমি নিতে রাজি। তবে হ্যাঁ, বেজু চক্রবর্তীর সঙ্গে আমি অসরস করতে চাই নে, সেও ব্যবসাদার, আমিও ব্যবসাদার। হাজারের মাথা যেন ঘুরিয়া উঠিল। কেহ দেখিতেছে না তো? পদ্মঝি কোথাও আড়ি পাতিয়া নাই তো? সে তাড়াতাড়ি বলিল, এখন আমি কোনো কথা বলতে পারবো না বাবু, কাল ভেবে বলবো। কাল রাত্রিরে এমন সময় আসবেন। যদু বাড়ুজ্যে চলিয়া গেল। হাজারি গাঁজা খায়, এই খবর একেবারে মিথ্যা নয়, তবে খায় খুব সঙ্গোপনে এবং খুব কম। আজ এই ব্যাপারের পরে সে এক কলিকা গাঁজা না সাজিয়া পারিল না। সংসারে কেহ এই পর্যন্ত তাহাকে ভালো লোক বা ভালো রাঁধে বলিয়া খাইবার সঙ্গে সঙ্গে তাহার পুরস্কার দিতে চায় নাই। খদ্দেরের মুখের ফাঁকা কথায় পেট ভরে না তো। যদুবাবু নিজে বাড়ি বহিয়া আসিয়াছেন, তাহাকে 10 টাকা মাহিনার চাকরি, মায় খোরাকি, ধোপা নাপিত দিতে। এতদিন রানাঘাটের বাজারে আছে, কখনো কাহারোর সঙ্গে মেশে না, সে মিশিতে ভালোও বাসে না। তাহার জীবনের আশা যেটা, সেটা 10 জনের সঙ্গে মিশিয়া আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়াইলে পূর্ণ হবে না। তাহাকে খাটিতে হইবে, বাজার বুঝিতে হইবে, হিসাব রাখা শিখিতে হইবে। একটা ভালো হোটেল চালাইবার যাহা কিছু সুলুক সন্ধান সব সংগ্রহ করিতে হইবে। সংসারে উন্নতি করিতে হইলে, দেশের কাছে বড় মুখ দেখাইতে হইলে, পরের মুখে নিজের নাম শুনিতে হইলে চেষ্টা চাই, খাটুনি চাই। আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়াইলে কিংবা মতি চাকরের মতো ছোট বাজারের বারোয়ারির যাত্রা শুনিয়া বেড়াইলে হইবে? রাত অনেক, মাথা গরম হইয়া গিয়াছে, ঘুম আসার নামটি নাই। দরজায় খটখট শব্দ হইল। হাজারি উঠিয়া দরজা খুলিল। সে আগেই বুঝিয়াছিল মতি চাকর ফিরিয়াছে। মতি ঘরে ঢুকিয়া বলিল, এখনো ঘুমোওনি ঠাকুর, এখনো জেগে যে? হাজারি গাজার কলিকা
লুকাইয়া রাখিয়া তবে মতিকে দরজা খুলিয়া দিতে গিয়াছিল। বলিল, যে গরম, ঘুম আসবে কি, সারাদিন আগুনের তাতে। যাত্রা দেখলি নে? মতি বলিল, যাত্রার আসরে জায়গা নেই, লোক ভর্তি, ফিরে এলাম। চলো এক জায়গায় যাবে ঠাকুরমশাই? কোথায়? পাড়ার মধ্যে। চলো না, ঘুম যখন নেই একটু ঘুরেই না হয়ে এলে। তোমার তো কোনোদিন কোথাও। হাজারি বলিল, তোরা ছেলে ছোকরা, আমার বয়স 46। আমি তোর বাপের বয়সের মানুষ, আমার সঙ্গে ওসব কথা কেন? তোর ইচ্ছে, যা বসিস করগে যা। বাবুর কাছে কি পদ্মদিদির কাছে কিছু বলো না ঠাকুরমশাই, দোহাই, দুটি পায়ে পড়ি। আশ্চর্য এই যে মতির এই কথা হাজারির মনে এক নতুন ধরনের ভাবনা আনিয়া দিল। তাহার উচ্চাসা আছে, মতির মতো রাত বেড়াইয়া স্ফূর্তি করিয়া সময় নষ্ট করিলে ভগবান তাহাকে দয়া করিবেন না। মতি কি ভাবিয়া আর বাহিরে গেল না। বাসনের ঘরে হোটেলের পিতল কাঁসার থালাবাটি রান্নাঘরের পাশে সিন্দুক থাকে। মাজা ঘষার পর রোজ রাত্রে বেচচক্কর তিনি যে দাঁড়াইয়া থাকিয়া সেগুলি গুনিয়া সিন্দুকে তুলিয়া রাখিয়া চাবি নিজ সঙ্গে করিয়া লইয়া যান। গিয়া শুইয়া পড়িল। হাজারিও বাসনের ঘরে শোয়। আজ সে বাহিরের গদির মেঝেতে তাহার পুরনো মাদুরখান পাতিয়া শুইল। না, যদুবাবুর হোটেলে সে যাইবে না। হোটেলের রাঁধুনিগিরি সব জায়গায় সমান। এই হোটেলে আছে পদ্ম, ও হোটেলে হয়তো আবার কে আছে কে জানে। তাছাড়া বেচুবাবু তাহার 5 বছরের অন্নদাতা। লোভে পড়িয়া এতদিনের অন্নদাতাকে ত্যাগ করিয়া যাওয়া ঠিক নয়। সে নিজে হোটেল খুলিবে, এই তো তাহার লক্ষ্য। রাঁধুনিবৃত্তি যতদিন করিতে হয় এই হোটেলেই করিবে, অন্য কোথাও যাইবে না। তাহার পর রাধাবল্লভ দয়া করেন তখন অন্য কথা। পরদিন খুব সকালে পদ্মঝি আসিয়া ডাকিল, ও ঠাকুর, দোর খোলো, এখনো ঘুম? বাবা, কুম্ভকর্ণকে হার মানালে তোমরা। হাজারি তাড়াতাড়ি বিছানা হইতে উঠিয়া ছেঁড়া মাদুরখানা গুটাইয়া রাখিয়া দোর খুলিয়া দিল। একটু পরেই বেজু চকতি আসিলেন। দরজায় গদিতে ও কাশবাক্সের গঙ্গা জলের ছিটা দিয়া ক্যাশবাক্সের ডালার উপরটা সামান্য একটু গঙ্গাজল দিয়া মার্জনা করিয়া লইয়া পদ্মঝিকে বলিলেন, ধুনো দে, বেলা হয়ে গেল। আজ হাটবার, ব্যাপারীদের ভিড় আছে, শিগগির করে আজ দে। আর সেদিনকার মতো পচা দই টই আনিস নে বাপু, ওতে নাম খারাপ হয়ে যায়। শেষকালে স্যানিটারি বাবুর চোখে পড়ে যাবে। দরকার কি? ব্যাপারীরা সাধারণত পাড়াগাঁয়ের চাষালোক। তাহারা দই খাইতে পছন্দ করে বলিয়া প্রতি হাটবারে তাহাদের জন্য কয়েক হাঁড়ি দইয়ের বরাদ্দ আছে। এই দই পদ্মঝি তাহার নিজের ঘরে পাতিয়া হোটেলে বিক্রয় করিয়া 2 পয়সা লাভ করিয়া থাকে, এবং সে যে প্রথম শ্রেণীর জিনিস সরবরাহ করে না তাহা বলাই বাহুল্য। পদ্মঝি মুখ ঘুরাইয়া বলিল, বাবু, আপনার যত সব অনাছিষ্টি কথা। দই পচা না ঘণ্ট, কে বলেছে দই পচা? ওই মুখ পোড়া হাজারি ঠাকুর তো। ওর ছেঁড়ার চাল যদি আজ। হাজারি ঠাকুর কথাটা বলিয়াছিল বটে, তবে সে দই পচা কি তাজা তাহা বলে নাই। বলিয়াছিল, ব্যাপারী খদ্দেররা বলাবলি করিতেছিল, এরকম খারাপ দই খাইতে দিলে তাহারা 14 পয়সার জায়গায় 12 পয়সার বেশি খোরাকি দিবে না। পদ্মঝি রান্নাঘরের চৌকাঠে পা দিয়া ঝাঁঝালো ঝগড়ার সুরে বলি, ও ঠাকুর, দই পচা তোমাকে কে বলেছে? হাজারি আমতা আমতা করিয়া বলিল, ওই সাধু মণ্ডল আর তার ভাইপো রোজ হাটেই তো এখানে যা খায়, ওরাই বলছিল তোমার গলা ধরে বলতে গিয়েছে ওরা। তোমার মতো হিংসুক কুচুটের লোক তো কখনো দেখিনি। আমি দই দিই বলে তুমি হিংসায় বুক ফেটে মরে যাচ্ছ, সে কি আমি বুঝি নে? তোমার শখের কুসুম গয়লানির ছাপ বাক্সে পয়সা না উঠলে কি আর তোমার মনে শান্তি আছে? গাঁজাখোর মরই পোড়া বামন কোথাকার। হাজারি জিভ কাটিয়া বলিল, ছি ছি, কি যে বলো পদ্মদিদি, তার ঠিক নেই। কুসুমের বাপের বাড়ি আমাদের গায়ে, আমায় জ্যাঠা বলে ডাকে, আমি তাকে মেয়ে বলি। তার নামে অমন কথা বললে তোমার পাপ হবে না? ইহার উত্তরে পদ্মঝি যাহা বলিল তাহা ছাপার অক্ষরে প্রকাশ করা যায় না। হাজারের চোখে প্রায় জল আসিল। কুসুমকে সে সত্যই মেয়ের মতো স্নেহ করে। তাহাদের গ্রামের রসিকলাল ঘোষের মেয়ে রানাঘাটে তার শ্বশুরবাড়ি। অল্প বয়সে বিধবা হইয়াছে। এখন দুধ বেচিয়া দই বেচিয়া ছোট ছোট 2টি ছেলেকে মানুষ করে। এক শাশুড়ি ছাড়া বাড়িতে কেহ নাই। হঠাৎ একদিন পথে দুজনের দেখা। জ্যাঠামশাই যে। দাঁড়ান, একটু পায়ের ধুলো দিন। আপনি এখানে কোথায়? আরে কুসুম, কোত্থেকে তুই এখানে? এই তো আমার শ্বশুর বাড়ি, ছোট বাজারে মন্দিরের গায়ে। আপনি কি আজ বাড়ি থেকে এসেছেন? না রে, আমি রেলবাজারে হোটেলে কাজ করি, আজ মাস 6-7 আছি। বিদেশে একই গ্রামের মানুষ দেখিয়া দুজনেরই খুব খুশি হইল। সেই হইতে কুসুম হাজারি ঠাকুরের হোটেলে দুধ দই বেচিতে গিয়াছে। গরিব বলিয়া হাজারি ঠাকুর অনেকবার লুকাইয়া হোটেল হইতে রাধা ভাত তরকারি তাহাকে থালা করিয়া বাড়িয়া দিয়াছে। দুধ দই বেচিয়া ফিরিবার সময় কুণ্ডুদের পাটের আড়তের গলিটায় দাঁড়াইয়া কুসুম থালা লইয়া গিয়েছে। ইহাদের মেলামেশা ও ঘনিষ্ঠতা পদ্মঝির চোখ এড়ায় নাই, সুতরাং সে বলিতেই পারে। বাকিটা পরের পর্বে। ধন্যবাদ সবাইকে।